রহিম আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। কারণ অনেক দিন পরে তোমাদের সাথে দেখা, আর আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে একদম 200 মার্কের পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব এবং দেখায় দিব কোন বিষয়গুলো ফলো করলে বা কিভাবে পরিসংখ্যানটাকে পড়লে তুমি পরিসংখ্যান সাবজেক্টটাতে খুব সহজে A+ পাইতে পারবা। তো চলো দেরি না করে শুরু করে দেই, এবং তোমরা যারা ক্লাসটাতে অলরেডি জয়েন করছো খুব তাড়াতাড়ি ক্লাসটাকে শেয়ার করে দাও, শেয়ার করে লিখে ফেলো যে ভাইয়া শেয়ার ডান, তাহলে আমরা আমাদের মূল পড়া শুরু করব। আমি কিন্তু আজকের ক্লাসে কতে ক ক গ ঘ অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবগুলা প্রশ্ন দেখায় দেব, এবং আমি স্পেসিফিক্যালি তোমাকে প্রশ্ন দিয়ে দিব। তোমাকে যদি জাস্ট একটু ডেমো দেখাই, তোমরা এই মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে দাও। দেখো আমি যদি তোমাকে একটা ডেমো দেখাই, ধরো এই যে আমাদের অষ্টম অধ্যায়, দেখো অষ্টম অধ্যায় থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে দেওয়া আছে। এই 6টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি অষ্টম অধ্যায় থেকে পড়বা, তোমার 100% কমন পড়বে। দেখো আরেকটা চ্যাপ্টার দেখাই, এই যে দেখো আরেকটা চ্যাপ্টার প্রথম অধ্যায়, এইখান থেকে এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমার কমন পড়ে যাবে। মানে এরকম আমি প্রত্যেকটা অধ্যায়ের ডিরেক্ট প্রশ্ন বলে দেবো, কোনো টপিক না, ডিরেক্ট প্রশ্ন বলে দেবো। ইনশাল্লাহ তোমার ওই প্রশ্নগুলাই কমন পড়ে যাবে। সো সবাই ক্লাসটাকে দ্রুত শেয়ার করে দাও। আর কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছো কাইন্ডলি একটু জানাও। রহিম আল্লাহর রহমতে অনেক ওকে, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ওকে, আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন আমি বেশ কয়েকদিন ধরে পাচ্ছি, এই কোয়েশ্চেনটার আগে একটা অ্যান্সার দিই। যে ভাই আমি তো FRB-তে ভর্তি হইতে চাই, শুধু আপনার কোর্সে ভর্তি হইতে চাই, শুধু আপনার কোর্সে যারা ভর্তি হতে চায়, শুধু যারা আমার কোর্সে ভর্তি হতে চায়, অর্থাৎ যারা শুধু স্ট্যাটিস্টিক্সে ভর্তি হতে চাও, তোমাদেরকে প্রসেসটা একটু বলে দিই। শুধু স্ট্যাটিস্টিক্সে যারা ভর্তি হবা, দেখবা এই পোস্টের ক্যাপশনে বা কমেন্টে অথবা যে কোনো একটা পোস্টে যাবা, বনিয়ামিন পেজের যে কোনো একটা পোস্টে যাইলে কমেন্টে তুমি বিস্তারিত পাবা। তারপরে আমি বলে দিচ্ছি যে সিঙ্গেল পোস্ট, যে কোনো সিঙ্গেল সাবজেক্ট, যে কোনো তুমি মানবিকের যে কোনো সিঙ্গেল সাবজেক্টে মাত্র 1100 টাকায় ভর্তি হতে পারবা। বুঝতে পারছো? এখন টাকা কোথায় পাঠাবা, কিভাবে ভর্তি হবা, সবকিছু দেখবা যে কমেন্টে দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটাতে টাকাটা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে তোমার একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা ফিল আপ করবা। এরপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে কল দিতে পারবা। ঠিক আছে? ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমাদের কলেজের যাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আছে সবাইকে একটু মেনশন করে দাও। এর মধ্যে আমি তোমাদেরকে একটু দেখাই যে স্ট্যাটিস্টিক্সে কিভাবে ইজিলি A+ পাওয়া যায়। ইভেন শুধু স্ট্যাটিস্টিক্স না, যে সাবজেক্টগুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, অর্থাৎ যে সাবজেক্টগুলোর মান বন্টনটা এরকম যে সিকিউতে হচ্ছে 50 মার্ক, MCQতে 25 মার্ক এবং প্র্যাকটিক্যালে 25 মার্ক, এই টোটাল হচ্ছে 100 মার্ক। যেই সাবজেক্টগুলোতে আছে, যেমন তোমার ভূগোল অথবা ICT, এই সাবজেক্টগুলোতে তুমি কিভাবে সহজে A+ পাইতে পারবা। দেখো এইখানে প্র্যাকটিক্যাল যে মার্কটা আছে, এটা আমাদের বাংলাদেশে প্র্যাকটিক্যাল বলতে তো একটা খাতা দেয়, ওই খাতাটা করলেই আর হয়তো ভাই 2-4টা প্রশ্ন জিজ্ঞেস করে, এইখানে মিনিমাম সবাই 23-24 মার্ক পায়, 23 বা 24 মার্ক পায়। আমার A+ পাইতে গেলে লাগবে কত বলো তো? A+ পাইতে গেলে কিন্তু আমার 80 মার্ক হলেই হয়, অর্থাৎ তোমার 2 পেপার মিলায় লাগবে হচ্ছে 160। 2 পেপার মিলায় কত লাগবে? 2 পেপার মিলায় কিন্তু A+ হবে। পাস করতে হবে আলাদা আলাদা, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা পাস করতে হবে, কিন্তু A+ দুইটা মিলায় 160। আচ্ছা, তাহলে দুইটা মিলায় তোমাকে যদি আমি 23 করে ধরি, দুইটা মিলায় 23 কত? 46। 23 46 তুমি পেয়ে গেলা প্র্যাকটিক্যালে, 23 46। তাহলে আর কত লাগতেছে বলো তো? 114 মার্ক আর লাগতেছে 114 মার্ক। এখন তোমাকে আমি সবচেয়ে গুরুত্ব দিতে বলবো এই জায়গাটায়, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলবো এই MCQ জায়গাটাতে। MCQটাতে যদি তুমি ভালো করতে পারো, মনে রাখবা SSC পরীক্ষায় কিন্তু সবার আগে উত্তর করা লাগে MCQ। সবার আগে তোমাকে যেই খাতাটা দিবে সেটা হচ্ছে MCQ এর খাতা দিবে। এটা 25 মিনিট সময় থাকবে, 25 মিনিটের মধ্যেই তোমার বৃত্ত বরট করা লাগবে এবং অ্যান্সার করা লাগবে, অর্থাৎ সময় খুবই কম পাবা। এই 25-এ যদি তুমি দুইটা মিলায়া 20 করে মার্ক তুলতে পারো,
25-এর মধ্যে যদি 20 করে তুলতে পারো, জাস্ট এমসিকিউ এ তুমি যদি 20 তুলতে পারো, তোমার এ প্লাস কেউ আটকাইতে পারবে না। দুইটা মিলায় যদি 20 করে 40 উঠাও, তাহলে দেখো তো আর কত লাগতেছে, এখান থেকে আরো 40 বাদ দাও, 114 থেকে 40 গেলে কত হবে? 70, কত 76। এই 76 মার্ক লাগবে তোমার হচ্ছে পরে সিকিউতে। 76 মার্ক লাগবে কোথায়? সিকিউতে। হ্যাঁ 76, ঠিক আছে। আরে 76 কি বলতেছি, তারা 74 মার্ক লাগবে। কত মার্ক লাগবে? 74 মার্ক লাগবে তোমার সিকিউতে। তাহলে 74 দুইটা মিলায় 74, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। 74 কত কত হয়? তুমি যদি 37 করে পাও, 37 করে পাও, তাহলে কিন্তু 74। 37 করে পাইলেই 74। এখন দেখো এই 37 মার্ক উঠানো, এই 37 প্লাস 37, 37 প্লাস 37, এটা উঠানো কিন্তু ভেরি সিম্পল, ভেরি সিম্পল। কেন ভেরি সিম্পল? কারণ তোমার 5টা সৃজনশীল, 5টা সৃজনশীলে অঙ্ক থাকবে হচ্ছে গ এবং ঘ নাম্বার। তাহলে অঙ্কের মধ্যে টোটাল মার্ক পাবা তুমি 3 আর 4, 3 আর হচ্ছে 4, তাহলে 3 আর 4 7, 5 সাথে 35। তুমি শুধু গ এবং গ কারেক্ট করতে পারলেই, এখানে তো তোমার মার্ক কাটার কোনো সুযোগ নাই। স্যার যদি স্যারের বউয়ের সাথে ঝগড়া করে তোমার খাতা দেখে, তোমার যদি অঙ্ক ঠিক হয়, স্যার তো তোমার মার্ক 1 মার্কও কাটতে পারবে না। কিন্তু এটা যদি বাংলা লেখা হইতো, ধরো তুমি বাংলা এরকম লিখছো, স্যার কি করছে, এখানে একটা বানান ভুল ধরছে বা তোমার লেখা ভালো লাগছে না, স্যার এখানে তোমার 3 মার্কের জায়গায় 2 মার্ক দিতে পারে। কিন্তু তোমার অঙ্ক হইলে তো তোমাকে এখানে 3 দিতে হবে, 4 দিতে হবে। এটা একটা সুবিধা। তাহলে তোমার এখানে দেখো 35 হয়ে গেছে, তুমি এখানে 35 পাইলা না, একটা অঙ্ক তুমি কারেক্ট করতে পারো নি, তাহলে এখান থেকে 7 মার্ক আরো বাদ দেও, কত থাকলো? 28। শুধু অঙ্ক করেই তুমি 28 পাচ্ছ। এরপরে তোমার ক আছে, ক মার্কের মধ্যে তোমার 5টা সৃজনশীল যদি তুমি 5টা ক পারো, 5টা ক ধরলাম না, 4টা ক ধরলাম, তাহলে কত হলো? 32। এখন তুমি 5টা সৃজনশীলে একটা ক মার্কের প্রশ্ন পারবা না? দেখছো কত ইজি। মানে এ প্লাস পাওয়াটা স্ট্যাটিস্টিক্সে ইজি। ইভেন শুধু স্ট্যাটিস্টিক্স না, ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে, সেখানে প্র্যাকটিক্যালে আমাদেরকে অনেকটা আগায় দেয়। যার কারণে আমরা যদি শুধু এমসিকিউটা ভালো করতে পারি, এমসিকিউ অংশটা তুমি ভালো করতে পারলে তুমি অবশ্যই এ প্লাস পাবা। এখন এমসিকিউটা কিভাবে ভালো করবো ভাই? এমসিকিউ এর ইউটিউবে আমার 1 শট ক্লাস দেওয়া আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে। ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুইটারই ইউটিউবে সুন্দর ক্লাস দেওয়া আছে। ইউটিউবে দেখবা যে সুন্দর ক্লাস দেওয়া আছে। ইউটিউব চ্যানেল কি? বনিয়ামিন, এমডি বনিয়ামিন, এমডি বনিয়ামিন। এটা সার্চ দিবা, লিখবা আগে স্ট্যাটিস্টিক্স লিখবা, যে স্ট্যাটিস্টিক্স 1 শট, স্ট্যাটিস্টিক্স 1 শট এমসিকিউ, 1 শট এমসিকিউ, পরে লিখবা বনিয়ামিন। তাহলে দেখবা যে আমার ক্লাস চলে আসবে। দেন তুমি এই যে দুইটা ক্লাস আছে দেখবা, দুইটা ক্লাসে 4 ঘন্টার চেয়েও কম, 4 ঘন্টার মতো। এই 4 ঘন্টার ক্লাসটা যদি তুমি করো, তুমি স্ট্যাটিস্টিক্স এমসিকিউতে 20+ অনায়াসে পাবা, এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে এমসিকিউ এর চিন্তা বাদ, এমসিকিউ তুমি 20+ কিভাবে পাও আমি তোমাকে অলরেডি বলে দিছি। এখন আসো তোমার বাকি জিনিসগুলো, সৃজনশীলে কিভাবে তুমি ভালো করবা, এই সৃজনশীলে ভালো করা নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা। আসো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে তাহলে আমাদেরকে জানাইতে পারো। আর যারা এখনো আমাদের এফআরবি কোর্সে ভর্তি হওনি, দেখো এফআরবি হচ্ছে তোমার জন্য বিশাল একটা সুযোগ। বাংলাদেশের সায়েন্সের প্ল্যাটফর্মগুলো এত বেশি তোমাকে দিতে পারতেছে না, আমরা এফআরবিতে যা দিচ্ছি। দেখো এফআরবিতে তুমি রিটেন এক্সাম দিতে পারবা, যেটা খুবই প্রিমিয়াম হবে। আর ক্লাস তো আমাদেরগুলো করতেই আছো, ক্লাস সবাই ভালো করায়, ক্লাস সবারই ভালো। আমার ক্লাস করলেও তোমার ভালো লাগবে, অন্য একজন টিচারের ক্লাসও ভালো লাগবে। কারণ যারা অনলাইনে পড়ায় তারা কেউই খারাপ পড়ায় না, সবাই ভালো পড়ায়। তো পড়ানো নিয়ে আমি আর কিছু বলতে চাই না, এটা তোমরা বিচার করবা যে ভাইয়েরা ভালো পড়ায় নাকি ভাইয়েরা খারাপ পড়ায়। আচ্ছা, যেই জিনিসটা তোমাকে সবাই দিতে পারবে না সেটা হচ্ছে রিটেন এক্সাম। এবং রিটেন এক্সামের খাতাটা আমি নিজে দেখবো। তো আমার একটা স্টুডেন্ট, যখন মনে করো সাদিয়া একটা স্টুডেন্ট আমার, সে এক্সাম দিল, হ্যাঁ, এক্সাম দেওয়ার পর তার কোথায় ভুল হচ্ছে সেটা আমি দেখবো। আমি দেখে তারে 1 to 1 জানাই দেবো। তার সাথে আমার একটা গ্রুপ থাকবে, আমার সাবজেক্টে যারা ভর্তি হবা, স্ট্যাটিস্টিক্সে যারা ভর্তি হবা, তাদের সাথে আমার একটা পার্সোনাল গ্রুপ থাকবে। ওই গ্রুপে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব, তোমাদেরকে সাজেশন দিব, পড়ার রুটিন করে দিব, এইচএসসিতে কিভাবে ভালো করা যায়, মানে যাবতীয় যত গাইডলাইন লাগে সবকিছু দিব। এই জিনিসগুলো তুমি অতিরিক্ত পাচ্ছ। এমসিকিউ এক্সাম এগুলা তো আছেই, মানে এগুলা বলে শেষ করা যাবে না যে 100% সাজেশন পিডিএফ পাচ্ছ, ক্লাসের পিডিএফ পাবা, নোট পাবা,
2016 থেকে 25 সাল। আচ্ছা একটা জিনিস তুমি নিজের প্রশ্ন করো তো, 2016 থেকে 25 সাল পর্যন্ত যত প্রশ্ন করছে এর বাইরে কি কোনো প্রশ্ন আছে বাংলাদেশে? এর বাইরে তোমার বই থেকে প্রশ্ন করার কোনো ওয়ে আছে? নাই। এই 16 থেকে 25 পর্যন্ত কিন্তু সব প্রশ্ন আমরা সলভ করাই দিব। কাজেই যারা এখনো ভর্তি হন এফআরবিতে কাইন্ডলি আজকের ক্লাস শেষ হওয়ার আগে আগেই ভর্তি হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তাহলে দেখো আমরা একটু সাজেশনটা শুরু করি। দেখো সাজেশনটা প্রথম যেটা আছে এই অধ্যায় থেকে এই 5টা প্রশ্ন আমি আলাদা করে আর স্টার মার্ক দিলাম না, এই 5টাই গুরুত্বপূর্ণ, এই পাঁচটাই গুরুত্বপূর্ণ। কি কি প্রশ্ন? চলক কাকে বলে, এরপর হচ্ছে চলক দুই প্রকার, একটা বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে, ধ্রুবক কি, নমুনা কি, আর বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কাকে বলে। এখানে এটাও লিখে নিতে পারো, এইটাও একটু লিখে নিতে পারো যে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্নটাও পড়বো, অবিচ্ছিন্ন এটাও একটু পড়ে নিব। অবিচ্ছিন্ন চলক কাকে বলে। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবা। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমাকে কোয়েশ্চেনটা জানাবা। ওকে, এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তোমার কি কি জানা লাগবে? দ্বিতীয় অধ্যায় থেকে জানা লাগবে তত্ত্ব কাকে বলে, উপাত্ত কাকে বলে, তত্ত্ব শ্রেণীবদ্ধকরণের প্রক্রিয়াগুলা কি কি, গণসংখ্যা কাকে বলে। যে দেখো এখানে আছে আমি একটু বলে দিই। তত্ত্ব কাকে বলে পড়বা, ভালো করে পড়বা। উপাত্ত কাকে বলে, ভালো করে পড়বা। প্রাথমিক তত্ত্ব কি, যেটা ডিরেক্ট সংগ্রহ করা হয় সেটা প্রাথমিক তত্ত্ব, যেটা কোনো মাধ্যমে প্রকাশিত তত্ত্ব থেকে সংগ্রহ করা হয় সেটা মাধ্যমিক তত্ত্ব। পরিসর কি, সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা। তত্ত্ব উপস্থাপন বলতে কি বোঝো? কোনো একটা তত্ত্ব সংগ্রহ করার পরে তত্ত্বটাকে গুছিয়ে কোনো একটা সারণীতে লিপিবদ্ধ করাকে সেটাকে বলা হয় তত্ত্ব উপস্থাপন। গণসংখ্যা কি, আয়তলেখ কি, গণসংখ্যার নিবেশন বলতে কি বোঝো, শ্রেণীবদ্ধকরণ কি বলতে কি বোঝো। দেখো তো মাত্র 9টা প্রশ্ন, এই 9টা প্রশ্ন পড়া কি খুবই কঠিন কাজ? দ্বিতীয় অধ্যায় থেকে 9টা, প্রথম অধ্যায় থেকে কয়টা দিলাম? প্রথম অধ্যায় থেকে দিলাম সর্বসাকুল্যে 6টা। এইগুলা পড়লেই তোমার ক মার্কের প্রশ্ন এই জায়গা থেকে কনফার্ম। এরপর আসো তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায় থেকেও দিলাম 8টা কোয়েশ্চেন। কি কি কোয়েশ্চেনগুলা? তৃতীয় অধ্যায়ের নাম যেটা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বা সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে। এরপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি, এটা সেম কোয়েশ্চেনই। হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, কেন্দ্রীয় পরিমাপ কি, অথবা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, এই প্রশ্নটাও আসতে পারে। মনে রাখবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 5টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 5টি। আচ্ছা, যোজিত গড়ের সংজ্ঞা দাও, মানে যেটা হচ্ছে গাণিতিক গড় আর কি, যে সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই সংখ্যাগুলোর পদ সংখ্যা। গাণিতিক গড় বা এই যোজিত গড়টাই হচ্ছে গাণিতিক গড়, যেটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলা হয়, AM বলি। এরপর হচ্ছে জ্যামিতিক গড়, GM। এরপর হচ্ছে তরঙ্গ গড়, HM, হারমোনিক মিন। প্রচুরক কি? প্রচুরক হচ্ছে যেই গণসংখ্যা সর্বাধিক বার আছে সেটাকে বলা হয় প্রচুরক। মধ্যমা কি? কোনো একটা সংখ্যার মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলে আমরা মধ্যমা। চতুর্থক কাকে বলে? চতুর্থকের সংজ্ঞা পড়াইছি, যে কোনো একটা রাশিকে মাঝখানে বিভক্ত করার পরে, যে যেমন একটা রেখা, এটার মাঝখানে বিভক্ত করলা, এরপর এটাকে আবার মাঝখানে করলা, আবার মাঝখানে করলা, এই যে 3টা পাওয়া গেছে, এটা Q1, এটা Q2, এটা Q3। এগুলাকে বলা হয় প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক। ওকে, এরপরে দেখো বিস্তার কি, বিস্তার পরিমাপ থেকে আসবে। বিস্তার কি? বিস্তার পরিমাপ কি? ভেদাঙ্ক কাকে বলে, পরিমিত চলক কাকে বলে, পরিমিত ব্যবধানের সংজ্ঞা দাও, গড় ব্যবধান কাকে বলে। মাত্র এই 6টা কোয়েশ্চেন। তোমরা চাইলে এইগুলোর সাথে সাথে স্ক্রিনশট নিতে পারো, অথবা আমাদের দেখবা ক্যাপশনে একটা পেজের লিঙ্ক দেওয়া আছে। 100% সাজেশন। এই পেজটা ফলো দিবা, এই পেজের মধ্যে এগুলো পেয়ে যাবা, ক্লাস শেষেই পেয়ে যাবা। ঠিক আছে, ক্যাপশনে যে পেজটা আছে এটা ফলো করে ফেলবা। আচ্ছা, এরপরে আমি ক্লাসের শেষে একটা শর্টকাট সাজেশন দেব। ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবা তাদের জন্য একটা শর্টকাট স্পেশাল সাজেশন দিব, যেটা পেজেও দিব না, কোনো জায়গায় দিব না, একদম শর্টকাট একটা সাজেশন দিব। যারা মনে করো এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স ভালো করনি, টেস্টে কোনো মতো পাস মার্কটা তুলতে চাও, বা কোনো মতো 50-60 পায় কোনো মতো পার করতে চাও, তাদের জন্য একটা শর্টকাট, মানে যেটা ভণ্ডামি সাজেশন দিব। যারা ভণ্ডামি স্টুডেন্ট করছে, যে স্টুডেন্টগুলো, তাদের জন্য একটা ভণ্ডামি সাজেশন দিব। আচ্ছা, এরপরে আসে আমাদের পঞ্চম অধ্যায়।
পঞ্চম অধ্যায় থেকে কি আসে দেখো, পঞ্চম অধ্যায় থেকেও 6টা কোয়েশ্চেন রাখছি। পরিঘাত কাকে বলে, সুদিত পরিঘাত কাকে বলে, অসুদিত পরিঘাত কাকে বলে, সুচালতা কি, 5 সংখ্যা সার কি। এই 5 সংখ্যা সার প্রশ্নটা কিন্তু গতবার আসছে সবগুলা বোর্ডে প্রায়। আচ্ছা, এরপর হচ্ছে বঙ্কিমতা কাকে বলে অথবা বঙ্কিমতা কি। ষষ্ঠ অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন মাত্র 7টা। সংশ্লেষ কি, সহজ সংশ্লেষ কি, এখানে আরো একটা থাকতে পারে যে বহুদা সংশ্লেষ, হ্যাঁ যদিও বহুদাটা কম আসে তারপরে একটু দেখবা যে সহজ সংশ্লেষ হচ্ছে যখন 2টা চলক নিয়ে সংশ্লেষ বের করা হয় তখন সেটাকে বলা হয় সহজ সংশ্লেষ, যখন 2-এর অধিক চলক নিয়ে কাজ করা হয় তখন সেটা হচ্ছে বহুদা সংশ্লেষ। বিক্ষেপ চিত্র কি, নির্ভরণ কি, নির্ভরাঙ্ক কি, সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র কে প্রদান করছে, কার্ল পিয়ারসন। সংশ্লেষণের সীমাস্ত মান কত, -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে এই যে -1 থেকে আর এর মানটা +1 পর্যন্ত, -1 থেকে আর এর মান +1 পর্যন্ত। এরপরে কালীন সারি থেকে মাত্র 2টা, এখান থেকে জাস্ট কালীন সারির সংজ্ঞাটা আসে। দেখো কিভাবে প্রশ্নগুলো আসে, কালীন সারি কাকে বলে, কালীন সারি কি, অথবা কালীন সারির সংজ্ঞা দাও, সাধারণ ধারা কাকে বলে, সাধারণ ধারার সংজ্ঞা দাও। এই জিনিসগুলো হচ্ছে কালীন সারি থেকে আসে, বুঝতে পারছো। এরপর বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান, এখান থেকে দিছি মাত্র 6টা। যে সরকারি পরিসংখ্যান কি, যেই পরিসংখ্যানগুলো সরকার কর্তৃক প্রকাশিত না। বেসরকারি পরিসংখ্যান, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান কাকে বলে, বাংলাদেশে যেই সব পরিসংখ্যানগুলো প্রকাশিত হয়েছে। অথবা প্রকাশিত পরিসংখ্যান কি, বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস কি, এটার প্রধান উৎস হচ্ছে এই বিবিএস, বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এরপর দেখো পরিসংখ্যানের চলক এবং প্রতীক, এইখান থেকে এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই যে অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্নগুলো দেখো এইখানে যে 11টা আছে, এই 11টা তুমি কি করবা জানো, একবার নিজের হাতে লিখবা, নিজের খাতায় লিখবা। আচ্ছা, আরেকটা কথা একটু তোমাদেরকে বলি যে তোমাদের মধ্যে এখন কিছু কিছু মানুষ আছে মানে এরা এই কোয়েশ্চেন যে কোন চ্যাপ্টারে এইটাও জানে না। এরা কি করবে বলে, ভাইয়া আনসার দেন, আনসার কই পাবো। তাদের উদ্দেশ্যে বলতেছি এগুলার অ্যান্সার তোমার গাইডে আছে। তোমার কাছে যে গাইড বা টেস্ট পেপার আছে তুমি জাস্ট এই স্ক্রিনশট রাখো, পারলে স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট দেখা গাইডে জাস্ট দাগাবা, গাইডে নিয়ে এই যে করিম সাহেবের মাসিক গড় 50,000 টাকা, ইহা কি পরিসংখ্যান ব্যাখ্যা করো, এটা দাগাবা। দেখো গড়ের কথা বলছে, তার মানে এগুলো অনেকগুলা সংখ্যা আছে, অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করছে, তাহলে এটা একটা পরিসংখ্যান। মনে রাখবা সিঙ্গেল তত্ত্ব কখনোই পরিসংখ্যান হয় না, অনেকগুলো তত্ত্বের সমষ্টি হয় কি পরিসংখ্যান। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কোন ধরনের চলক, দেখো শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সংখ্যাবাচক চলক বা এটাকে সংখ্যাবাচক চলক, এবং শিক্ষার্থীর সংখ্যা তো দশমিক হইতে পারে না, এই জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। ওকে, কোনো একজন শিক্ষার্থী এক বিষয়ে প্রাপ্ত নম্বর 45, এটা এক বিষয় মানে কি সিঙ্গেল হলে কি ইহা পরিসংখ্যান হবে না, ইহা পরিসংখ্যান নয়। এরপরে বলছে যে কোনো সংখ্যায় কি পরিসংখ্যান ব্যাখ্যা করো, যে কোনো সংখ্যা কি পরিসংখ্যান হবে, বলতো যে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা বলতে কি এনি নাম্বার, এনি ওয়ার্ডটা কি একটা সিঙ্গুলার ওয়ার্ড। বনি ভাই তোমাদেরকে ইংলিশে পড়ায় না যে এনি ওয়ার্ডটা কি সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে এটা সিঙ্গেল হলে সেটা কি হবে পরিসংখ্যান হবে না। পরিসংখ্যান গণনার কাজে মূল এবং মাপনীর প্রভাব আছে, এটা ব্যাখ্যা করো। এটা গ এবং ঘ নাম্বার প্রশ্নে আসে, ঘ নাম্বার প্রশ্নের মধ্যেও আসে, বুঝতে পারছো। সারা বুদ্ধিমতী, ইহা এই যে দেখো বুদ্ধিমতী, এটা কি ইন্টেলিজেন্ট, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ মানে দুষ্গুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা একটা গুণবাচক চলক। সপ্তাহের দিন সংখ্যা কি চলক, সপ্তাহের দিন সংখ্যা 7 দিন, এটা কি একটা সংখ্যাবাচক চলক, ব্যাখ্যা করতে বলছে। ফুটবল খেলায় গোলের সংখ্যা কোন ধরনের চলক, এই যে এটা একটা সংখ্যাবাচক চলক, এই দুইটার অ্যান্সার তো সেম। এরপর হচ্ছে শিক্ষার্থীদের উচ্চতা কোন ধরনের পরিমাপ স্কেল, শিক্ষার্থীদের উচ্চতা কিভাবে নির্ণয় করা হয়, উচ্চতা দশমিক হইতে পারে। প্রথমত একটা সংখ্যাবাচক চলক, এরপর এটা একটা অবিচ্ছিন্ন চলক, বুঝতে পারছো। বাড়ির নাম্বার কোন ধরনের পরিমাপ, দেখো তো বাড়ির নাম্বার এটা কি সিঙ্গুলার না,
বাড়ির নাম্বার, একটা বাড়ির নাম্বার, তাহলে এটা সিঙ্গুলার, এটা পরিসংখ্যান হবে না। কিন্তু এটা কোন ধরনের স্কেল সেটা ব্যাখ্যা করতে বলছে, এটা অবশ্যই একটা নাম্বারিক স্কেল। আসো দ্বিতীয় অধ্যায়, মাত্র 7টা কোয়েশ্চেন, মাত্র 7টা কোয়েশ্চেন, মাত্র 7টা কোয়েশ্চেন, এই 7টা বললেই হবে। দেখো প্রথমত হচ্ছে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কখন পরোক্ষ অনুসন্ধান বেশি উপযোগী, মানে কখন, এটা প্রশ্নটা এভাবেও আসতে পারে। পরোক্ষ অনুসন্ধান মানে হচ্ছে মাধ্যমিক তথ্য, পরোক্ষ মানে কি মাধ্যমিক তথ্য, মাধ্যমিক। এটা এরকমও আসতে পারে যে কখন প্রাথমিক তত্ত্বের চেয়ে মাধ্যমিক তত্ত্ব বেশি উপযোগী, এই কোয়েশ্চেনটা আসতে পারে। সাদিয়া সুন্দরী ইহা কি ধরনের পরিসংখ্যান, বলো? সাদিয়া সুন্দরী, সাদিয়া সুন্দরী, হ্যাঁ সাদিয়া সুন্দরী, এটা কি একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাহলে এটা পরিমাণবাচক পরিসংখ্যান। বাড়ির নাম্বার কোন ধরনের পরিসংখ্যানিক স্কেল, এটা আগের অধ্যায়েও ছিল, এখানেও আসছে। কখন মাধ্যমিক তত্ত্ব, এই যে এই 1 নাম্বার এবং 4 নাম্বার প্রায় কাছাকাছি অ্যান্সার। প্রাথমিক তত্ত্ব, এটা তত্ত্ব, এটা তত্ত্ব হবে। তত্ত্ব ও মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাথমিক তত্ত্ব এবং মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাথমিক তত্ত্ব সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল, ব্যাখ্যা করো। প্রাথমিক তত্ত্ব সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল, কারণ প্রাথমিক তত্ত্বটা সরাসরি তথ্য সংগ্রহ করা লাগে। তুমি আমার কাছ থেকে তথ্য নিতে হলে তোমার আমার সাথে দেখা করতে হবে, আমার সাথে সরাসরি তথ্য নিতে হবে, যার কারণে এটা কি একটু জটিল, এটা একটু জটিল। ওকে, অনেকে এখন পর্যন্ত ক্লাসে আসো, যারা ক্লাসে আসো সবাইকে থ্যাংক ইউ। আমাদের আজকের সাজেশন থেকে ইনশাল্লাহ তুমি যদি আজকের সাজেশনটা ফলো করো, তুমি পরীক্ষা শেষে ভাইয়ার প্রতি কৃতজ্ঞ থাকতে একদম বাধ্য। পরীক্ষা শেষে আয়সা বলবা যে ভাই আপনি কি প্রশ্ন আউট করছিলেন কিনা, দেখো এই অনুভূতিটা তোমার হবে। তুমি শেষ পর্যন্ত তাই আরও শর্ট সাজেশন দিব, শেষ ঠিক চ্যাপ্টার লেস, তাই যার অনেক আছে তাদের কাছে যায় উক্তি টিপু ভাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স হচ্ছে ক্যারেক্টারলেস। আচ্ছা দেখো, প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল। প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের মধ্যে কোনটি অধিক নির্ভরযোগ্য, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা একদম স্টার দিয়ে গুলায় ফেলছি, এটা একদম স্টার দিয়ে গুলায় ফেলছি, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে কেন্দ্রীয় প্রবণতা থেকে, চ্যাপ্টারটা বড় এই জন্য একটু প্রশ্ন বেশি রাখছি, 10টা প্রশ্ন, না হলে আবার তোমরা পরে কমন পড়বে না, এই জন্য আমি একটু কোয়েশ্চেন বেশি দিছি। যে দেখো এখান থেকে প্রথম কোয়েশ্চেন কি দিল, প্রথম কোয়েশ্চেন দিল কখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না, কখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না, এটা একটু ভালো করে ব্যাখ্যাটা পড়বা। কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, ভালোভাবে ব্যাখ্যা করো। তিনটাই, যে কখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না, কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, এটা খুব ভালো করে পড়বা। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সহজ পরিমাপ কোনটা, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। মধ্যমা সকল মানের উপর নির্ভর করে কি, মধ্যমা কি উপাত্তের সবগুলা মানের উপর নির্ভর করে কি না, সেটা যাচাই করুন। আচ্ছা, গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয় কি, গাণিতিক গড় তার যে প্রান্তীয় মানগুলো আছে এইগুলা দ্বারা সে কি প্রভাবিত হয় কিনা। প্রান্তকোলা নিবেদন মানে যেটাকে আমরা বলি উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেমে গাণিতিক গড় নির্ণয় করো। সর্বোচ্চ গণসংখ্যাটি একাধিক শ্রেণীতে বিদ্যমান থাকলে প্রচুরক নির্ণয় করা কি সম্ভব, এটা একটু দেখবা। গাণিতিক গড় অপেক্ষা প্রচুরক শ্রেয়, ব্যাখ্যা করো। মধ্যমার মান ঋণাত্মক হতে পারে কি, এটা যাচাই করবা। কোনো নিবেশনের চতুর্থক 4টি নয় বরং 3টি থাকে, কেন থাকে একটু আগেও চিত্র দিয়ে দেখাইছিলাম, যে এরকম একটা রেখা হইলে এটা ভাগ করলে 3টা ভাগে ভাগ করা যাবে, বুঝতে পারছো, তাহলে 4টা ভাগ হবে, 3টা দাগ দিলে 4টা ভাগ হবে, যে 1 2 3 4, এই জন্য এটার চতুর্থক কয়টা, 3টা, চতুর্থক কয়টা, 3টা। এরপরে এটা চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন মাত্র 7টা। দ্বিভেদাঙ্ক কি, ভেদাঙ্ক কি, এক সেট ঋণাত্মক অসমমানের ভেদাঙ্ক সর্বদাই ঋণাত্মক হয়, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরিসর তত্ত্বের সকল বাণীর উপর নির্ভর করে না, এটা তত্ত্ব না, এটা হবে তত্ত্ব। আদর্শ উৎকৃষ্ট বিস্তার পরিমাপ কোনটি, খুবই গুরুত্বপূর্ণ। পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কত, পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান হচ্ছে 0। ভেদাঙ্ক কখনো ঋণাত্মক হতে পারে না, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবগুলাই পড়বা। তারপরে আমি স্টার দিচ্ছি যাতে এগুলা একদম মুখস্থ থাকে, বুঝতে পারছো, সবগুলাই গুরুত্বপূর্ণ, কারণ আমি কোয়েশ্চেনই রাখছি কম কোয়েশ্চেন থেকেই তোমার কমন পড়বে, বুঝছো। পরে পরিঘাত বঙ্কিমতা এবং সুচালতা থেকে কি পড়বা, কোনো বিন্যাসের β2 এর মান 3 দ্বারা কি বোঝায়, এটা পড়বা। বিটা এর মান গ্রেটার দেন 0 দ্বারা কি বোঝায়, লেস দেন 0টাও পড়বা। বিটা এর মান এই তিনটাও একটু দেখে, তিনটা প্রশ্নের উত্তর সেমই হবে, যে এটা β1 = 0 দ্বারা কি বোঝায়, আবার
1 ইজ লেস 0 দ্বারা কি বোঝায়? এই তিনটা প্রশ্নই পড়ে ফেলবা। বিটা 1 এর মান যখন 0.35 এটা দ্বারা কি বোঝায়, মানে যেটা 0 থেকে বড়, 0 থেকে বড়। এই কোশ্চেনের অ্যান্সার আর এই কোশ্চেনের অ্যান্সার সেম। এই কোশ্চেন আর এই কোশ্চেনের অ্যান্সার প্রায় সেম, শুধু এটার মধ্যে মানটা বলে দেবা। বঙ্কিমতা রুট ওভার বিটা 1 এর মান 0 হতে পারে কি, এটা যাচাই করুন। আচ্ছা, বিটা 2 এর মান 3 এর অর্থ কি, যে 0 থেকে বড়, এটা একটু দেখবা। প্রথম সুদিত পরিঘাত মিউ প্রাইম 1 এর মান 0 ব্যাখ্যা করো। কেন এটা প্রথম সুদিত পরিঘাতের মান কিন্তু আমরা সবসময় বলি 0, যে মিউ প্রাইম 1 এটার ভ্যালু কত ধরে আমরা সবসময় 0। কেন এটা 0, এই ব্যাখ্যাটা একটু ভালো করে পড়বা। ওকে, দ্বিতীয় সুদিত পরিঘাত সর্বদাই ধনাত্মক হয়, যে দ্বিতীয়টা যেটা মিউ টু প্রাইম এটা সবসময় কি হয়, পজিটিভ হয়। কেন হয় সেটা পড়বা। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান ভেদাঙ্কের সমান ব্যাখ্যা করো। এরপরে আসলে ষষ্ঠ অধ্যায় থেকে এই কোয়েশ্চেনটা কতবার যে আসছে আমি বলে বুঝাইতে পারবো না। এই কোয়েশ্চেনটা এতবার আসছে যে এটা স্টার দিলে বোর্ড ভরে ফেলা লাগবে। যে আর এর মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এটা দ্বারা কি বোঝায়? সংশ্লেষাঙ্ক কি একটি বিশুদ্ধ সংখ্যা? সংশ্লেষাঙ্ক কি বিশুদ্ধ সংখ্যা কিনা যাচাই করো। একজন খেলোয়াড় একটি ক্রিকেট ম্যাচের রানের সংখ্যা এবং প্রাপ্ত উইকেটের সংখ্যার মধ্যে কোন ধরনের সংশ্লেষ বিদ্যমান? দেখো একটু আগেই বলছিলাম যে যখন দুইটা উপাত্ত নিয়ে কাজ করবা, দেখো একটা হচ্ছে রানের সংখ্যা আর একটা হচ্ছে প্রাপ্ত উইকেটের সংখ্যা, দুইটা চলক নিয়ে কাজ করতেছে, তখন এটা কোন ধরনের সংশ্লেষ? দুইটা চলক নিয়ে কাজ করলে সেটা হবে সহজ সংশ্লেষ। আর এর মান নেগেটিভ ব্যাখ্যা করো। আর এর মান কি নেগেটিভ হইতে পারে? দেখো আর এর মান হচ্ছে 0 থেকে বড় 1 এর থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট হইতে পারবে না, এটা হইতে পারবে না, এটা ব্যাখ্যা করতে বলছে। বিক্রয় ও বিজ্ঞাপন কোন ধরনের সম্পর্ক? এই যে দেখো একটা দুইটা চলকের মধ্যে সম্পর্ক। আর স্কয়ার, এটা হচ্ছে আর স্কয়ার হবে, এটা হবে আর স্কয়ার, এটা হবে কি, এটা হবে আর স্কয়ার, এটা আর স্কয়ার ইজ ইকুয়াল টু 0.81, 0.81, আর স্কয়ার ইজ ইকুয়াল টু 0.81। কালীন সারি, দেখো কালীন সারি থেকে কি পড়বা, যে ডেঙ্গু জ্বর কালীন সারির হঠাৎ কোনো দুর্যোগ হইলে সেটাকে আমরা কি বলি, কালীন সারির কোন ধরনের ক্রমিক বলি সেটা পড়বা। অনিয়ত বেদ, এই যে কালীন সারিকে প্রভাবিত করে কিভাবে, এই যে ডেঙ্গু জ্বর, অনিয়ত বেদ হয়ে গেল। শীতের দিনে ঠান্ডা পানির দ্রব্যের চাহিদা কমে যায়, এই যে শীতের দিনে যেটা হচ্ছে ঋতুগত বেদ, যেটা কি ঋতুগত বেদ, যে শীতের দিনে কি আমরা কোল্ড ড্রিঙ্কস গুলা অ্যাভয়েড করি, কারণ এমনিই ঠান্ডা, তার মধ্যে আবার যদি আমরা কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে তো সর্দি লেগে যাবে। এই যে চাহিদা কমে যায়, এটি কালীন সারির কোন ধরনের উপাদানের প্রভাব? এটা ঋতুগত বেদ। দিন দিন বাংলাদেশে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাচ্ছে, এটা কালীন সারির কোন ধরনের প্রভাব? হ্রাস পাওয়া, বৃদ্ধি পাওয়া, পড়াইছি। বাংলা নববর্ষের কাপড়ের বিক্রি যথেষ্ট পরিমাণ বেড়ে যায়, এই যে কোনো একটা উৎসব উপলক্ষে বেড়ে যাচ্ছে, এটা কি? এরপরে কালীন সারি, এখানে বাংলা নববর্ষ না দিয়ে এটা দিতে পারতো, যে এখানে বাংলা নববর্ষ না দিয়ে যদি বলতো ঈদ, বলতো পূজা, বলতে পারতো না? বলতে পারতো, যে কোনো অনুষ্ঠান উপলক্ষে যেটা হয়। কালীন সারির মডেল ব্যাখ্যা করো। কালীন সারির দুইটা মডেল আছে, একটা যোজন মডেল আর একটা হচ্ছে গুণন মডেল। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে পড়বা। ভূমিকম্প কালীন সারির কোন ধরনের প্রভাব? এই যে ভূমিকম্প, ডেঙ্গু জ্বর, হঠাৎ রাজনৈতিক প্রভাব, এগুলা কোন ধরনের প্রভাব? বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান, এখান থেকে কি পড়বা? 9টা প্রশ্ন আছে, কারণ এই অধ্যায়টা একটু ডিটেলস। এখান থেকে দেখা যায় কি কোনো সৃজনশীল না আসে, এখান থেকে গ নাম্বার না দিয়ে স্যাররা কি করে, ক নাম্বারগুলা এই চ্যাপ্টার থেকে দিয়ে দেয়, ক নাম্বার এই চ্যাপ্টার থেকে দিয়ে দেয়, গ নাম্বার এই চ্যাপ্টার থেকে কম আসে, কিন্তু ক এবং খ নাম্বার প্রশ্ন বেশি চলে আসে। যেমন বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো কি সমস্যা সমাধানের একমাত্র উৎস? পরিসংখ্যান ব্যুরোই কি একমাত্র উৎস কিনা? উপযুক্ত প্রশিক্ষণের অভাব প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধির কি ধরনের সমস্যা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো সবগুলাই তুমি গাইডে পেয়ে যাবা, গাইড থেকে বের করে জাস্ট প্রশ্নগুলো পড়ে ফেলবা, ওকে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন আসো আমরা সৃজনশীলের জন্য পড়বো, এই যে সিকিউর জন্য আমরা এখন পড়বো, এখন আমরা পড়বো সিকিউর জন্য। দেখো সিকিউর জন্য পড়বো, যে সিকিউতে কোনগুলো আসতে পারে। দেখো সিকিউতে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মূল ও মাপনীর প্রভাব, মূল এবং মাপনীর প্রভাব। এই প্রশ্ন আসবেই, এই প্রশ্ন মনে করো স্যারদের একটা ভালোবাসার জায়গা, মূল এবং মাপনীর প্রভাব, এই প্রশ্ন আসবেই।
আচ্ছা, এরপর হচ্ছে সমষ্টির বর্গ বর্গের সমষ্টি থেকে, মানে এটা আর কি যে সামেশন অফ xi স্কয়ার ইজ গ্রেটার দেন সমষ্টির বর্গের সমষ্টি। আচ্ছা, ইজ এটা হচ্ছে উল্টা করে লিখছি আর কি, লেস হবে তাহলে চিহ্নটা এরকম চলে আসবে। সামেশন অফ এক্স হোল স্কয়ার, এটা এই প্রশ্নটা খুব বেশি বার আসে। এছাড়া কি আসে এখান থেকে, এছাড়া এগুলো আসে যে x প্লাস 2 সামেশন অফ x প্লাস 2 এটা সমান কত, অথবা সামেশন অফ x প্লাস 2 এটা হোল স্কয়ার সমান কত, এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে আসে। এখানে ফায়ের ম্যাথটা খুবই কম আসে, মানে যেটা গুণ করতে হয় ফায়ের ম্যাথটাও একটু দেখবা, যে ফায়ের যেটা আছে ফাই দিয়ে যেটা করা লাগে এই ফায়ের ম্যাথটাও একটু দেখবা। আর আনুপাতিক যে 4টি স্কেল আছে এই 4টা স্কেল একটু বিস্তারিত করো, মানে এই দুইটা হচ্ছে রিডিং দিবা, আর এই যে শেষের দুইটা ম্যাথ বললাম এই দুইটা ম্যাথ ভালো করে করবা। যে কোনো বোর্ড দেখো তুমি কি করবা, 2023 যেগুলো শর্টে ছিল, এই চ্যাপ্টার কিন্তু শর্ট সিলেবাসে ছিল, যেগুলা শর্ট সিলেবাসে ছিল শর্টে ছিল এখান থেকে 2024-এ তো পরীক্ষা হয়নি, সরি 24-25-এ তো এই সাবজেক্টের পরীক্ষা হয়নি, 25-এ হয়নি, তাহলে 23-24 এরপরে পড়বা 2019 এবং 2018 এই 4টা বোর্ড এই 4টা বোর্ড একদম কানা মুখস্থ করে ফেলবা। যদি আর আমাদের যারা ইতে ভর্তি হবা এফআরবিতে ভর্তি হবা তারা তো 2016 থেকে 2025 সব বোর্ডের সমাধান পাবা এফআরবিতে, সব সলভ পাবা এফআরবিতে, বুঝতে পারছো? এফআরবিতে কাজে যারা এখনো ভর্তি হওনি তারা কাইন্ডলি এফআরবিতে ভর্তি হয়ে যাবা। যারা শুধুমাত্র, আবারও বলতেছি ক্লাসের শুরুতেও বলছিলাম, যারা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে ভর্তি হতে চাও বা যে কোনো মানবিকের সিঙ্গেল সাবজেক্ট তারা শুধুমাত্র 1100 টাকায় ভর্তি হতে পারবা। তারা শুধুমাত্র কত টাকায় ভর্তি হতে পারবা? 1100 টাকায় ভর্তি হতে পারবা। ওকে, এরপর দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কি আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসটা দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, যে এই জিনিসটা আসবেই, বদ্ধবিন্দু, শতকরা গণসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক গণসংখ্যা, এমসিকিউ এবং সিকিউ বোথ, লেখচিত্রের মধ্যে উপস্থাপন। এখান থেকে আসবে অজীব রেখা থেকে এই যে মধ্যক, চতুর্থক, দশমক, শতমক এগুলো নির্ণয়, বুঝতে পারছো? আর দণ্ডচিত্র আসবে। দণ্ডচিত্র থেকে কি আসবে? দণ্ডচিত্র থেকে আসবে হচ্ছে যৌগিক দণ্ডচিত্র বেশি ইম্পর্টেন্ট, এর পাশাপাশি যেটা একটা উপাত্ত নিয়ে কাজ করে মৌলিক যৌগিক দণ্ডচিত্র সেটাও পড়ে ফেলবা। আর হচ্ছে পাই চিত্র, এই যে এরকম ভাবে আঁকা লাগে, যেটা পাই চিত্র, কোনটা বের করা লাগে, যে কত ডিগ্রি কোণে আছে, কোনটা বের করতে হলে পাই চিত্র আঁকা যায়। পাই চিত্রটাও এখান থেকে গুরুত্বপূর্ণ, তাহলে পায়ের মধ্যেও স্টার দিয়ে দিই, পাই চিত্র, ঠিক আছে? এরপরে এই টপিকটাও গুরুত্বপূর্ণ, এটা 2 স্টার, শাখা এবং পত্রক। দেন এইটা তো এই অধ্যায় থেকে মনে করো ফরজ, মানে এই অধ্যায় টাচ করলে এই প্রশ্ন তোমার পড়াই লাগবে। এটা তো স্টার দিয়ে শেষ করতে পারবো না, যে গাণিতিক গড় জ্যামিতিক গড়ের থেকে বড়, আবার জ্যামিতিক গড় তরঙ্গ গড় থেকে বড়। মধ্যক এবং প্রচুরক নির্ণয় আসবে। এখানে যে প্রশ্ন দিলাম সবগুলাই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোনো মিস নেই। এমনও হইতে পারে যে এই অধ্যায় থেকে সারা 2টা কোয়েশ্চেন করে ফেলছে, 2টা ম্যাথ দিয়ে দিছে, 2টা ম্যাথ দিতেই পারে, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু টাইপ এই 3টা টাইপই। দেখো অধ্যায়টা বড় কিন্তু টাইপ কম, এবং এই টাইপগুলা একদম 100% কমপ্লিট করবা, 100% কমপ্লিট করবা। এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা, একদম এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা। দেখবা যে এই চ্যাপ্টারে এমসিকিউ সিকিউ মিলায়া এই চ্যাপ্টার থেকে 20 চলে আসবে, আর এমসিকিউ এর জন্য তো তোমাদেরকে একটা সমাধান দিলামই, যে ইউটিউবে আমার ক্লাস দেওয়া আছে, এমসিকিউ এর ওয়ান শট ক্লাস দেওয়া আছে, ইউটিউবে ওয়ান শট দেওয়া আছে। ওই ওয়ান শট 2টা ক্লাস, ফার্স্ট পেপারের একটা, সেকেন্ড পেপারের একটা, 2টা ক্লাসের আনুমানিক 4 ঘন্টার মতো আছে, আনুমানিক 4 ঘন্টা। এই 4 ঘন্টার ক্লাস যদি তুমি করে ফেলো, তোমার স্ট্যাটিস্টিক্সে কেউ আটকাতে পারবে না, তোমার A+, বুঝতে পারছো? ওকে, এটা স্ট্যাটিস্টিক্স ক্লাস। কে যেন কমেন্ট করলো এটা কোন ক্লাস? এটা ভাই স্ট্যাটিস্টিক্স ক্লাস। ওকে, আমরা একটু ফাস্ট যাব।
একটু ফাস্ট যাবো, হ্যাঁ, তোমাদের আবার ধৈর্যচ্যুত হইতে পারে। দেখো চতুর্থ অধ্যায় থেকে কি পড়বা? চতুর্থ অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই টপিকটা একাধিক তত্ত্ব সারির পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থক নির্ণয় আর মধ্যমা থেকে প্রচুরক এবং বিভেদাঙ্ক নির্ণয় খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট এই মাঝখানের দুটো টপিক ভেরি ইম্পর্টেন্ট। এরপর পরিঘাত থেকে হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত বের করা। তিনটাই সেম টাইপের গুরুত্বপূর্ণ। দেখবে যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই তিনটাই আসবে। গণিতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই তিনটাই আসবে, গ এবং ঘ নম্বরে। এরপরে ষষ্ঠ অধ্যায় সহবেদাঙ্ক, সংশ্লেষণাঙ্ক। দেখো এই চ্যাপ্টারের সূত্রগুলো একটু অড টাইপের। এই চ্যাপ্টারটাকে সিকিউ অ্যান্সারের জন্য যাদের কঠিন লাগে, খুব বেশি কঠিন লাগে, তারা এই অধ্যায় থেকে সিকিউ অ্যান্সার কইরো না। যদি তুমি 100% শিওর না হও যে এটা তুমি পারবাই, তাহলে এটা কইরো না, কারণ এই অধ্যায়টা একটু জটিল টাইপ, একটু সূত্রগুলো অড টাইপের, সূত্রগুলো অ্যাপ্লাই করতেও একটু কঠিন লাগে, প্লাস এগুলোর মান বের করাও একটু জটিল। তা যদি পারো তাহলে করলে এই তিনটা জিনিস পড়বা। তবে বিক্ষেপ চিত্রটা একটু ভালো করে পড়বা। দেন আধা-গড় পদ্ধতি, ওই যে গড় নির্ণয় যে 4টা পদ্ধতি ছিল, 40 পদ্ধতি বা বছর ভিত্তিক পদ্ধতি, কালীন সারির 4টা উপাদান, এই টাইপটা এইখান থেকে যদি বর্ণনামূলক প্রশ্ন আসে, তাহলে এই টাইপটা থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে। এরপরে প্রকাশিত পরিসংখ্যান, জাস্ট এই উৎসগুলা পড়বা এবং এই পরিসংখ্যান কিভাবে সমস্যা সমাধানে করণীয়, প্রকাশিত পরিসংখ্যানের বিভিন্ন সমস্যা হয়, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের টোটাল সাজেশন। ফার্স্ট পেপার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো। ফার্স্ট পেপার নিয়ে যদি কারো কোনো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে এখনই ভাইকে জানাও। ফার্স্ট পেপার নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে এখনই ভাইকে জানাইতে পারো। ওকে, দেখবা যারা এফআরবিতে ভর্তি হইতে চাও, তারা দেখবা যে ক্যাপশনে লেখা আছে এফআরবি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন। তখন একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই তুমি এফআরবির ডিটেলস দেখতে পারবা। আর সিঙ্গেল কোর্স যে কোনো, বারবার অনেকেই জিগাও যে ভাই শুধু স্ট্যাটিস্টিক্সে ভর্তি হতে চাই, বিশেষ করে অনেকের বিজ্ঞানের শিক্ষার্থী আছে যারা সায়েন্সে পড়ে কিন্তু স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট আছে, কমার্সে পড়ে কিন্তু স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট আছে, ওদের তার মানবিকের সাবজেক্টগুলো নাই। ওরা জিজ্ঞেস করে যে ভাই শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে ভর্তি হতে চাই, তারা হচ্ছে 1100 টাকায় ভর্তি দিতে পারবা। বুঝতে পারছো? 1100 টাকায় ভর্তি দিতে পারো। দেখো প্রথম অধ্যায় থেকে 13টা প্রশ্ন, কারণ এই অধ্যায়টা অনেক বড় এবং এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা। এই অধ্যায় থেকে প্রশ্ন প্রায় 20 মার্ক চলে আসবে। এই অধ্যায় থেকে দেখবা যে সর্বসাকুল্যে প্রায় 20 মার্কস চলে আসবে। এই অধ্যায় থেকেই চলে আসবে কত মার্কস? 20 মার্কস। এই অধ্যায় থেকে দেখবা যে টোটাল 20 মার্কসের আশেপাশে চলে আসবে। ওকে, এরপর দৈব চলক এবং সম্ভাবনা বিন্যাস। এখান থেকে কি পড়বা? দৈব চলক কাকে বলে, দৈব চলক কি, দৈব চলকের বিন্যাস কাকে বলে, দৈব চলকের বেদাঙ্ক বলতে কি বুঝো, জাস্ট এই 3টা কোয়েশ্চেন। এরপরে আসো তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা থেকে দৈব চলক কি, ওই সেম কোয়েশ্চেনই। প্রত্যাশার সংজ্ঞা দাও, গাণিতিক প্রত্যাশা বলতে কি বুঝো, দৈব চলকের বেদাঙ্ক কি, সম্ভাবনার বিন্যাস কি। এরপরে আছে আমাদের দ্বিপদী বিন্যাস থেকে কি পড়বা? দ্বিপদী চলক কাকে বলে, 2টা চলক। আচ্ছা, দ্বিপদী চলকের বিন্যাস কাকে বলে অথবা দ্বিপদী বিন্যাস কাকে বলে, বার্নৌলি ট্রায়াল কাকে বলে, সফলতা এবং বিফলতার পরিমাণ যদি দুই সম্ভাবনা থাকে, একটা সফলতা একটা বিফলতা। কোন ক্ষেত্রে দ্বিপদী বিন্যাস? বার্নৌলি বিন্যাস। দ্বিপদী বিন্যাসের অঙ্কীয় রূপ মানে সূত্রটা আর কি। দ্বিপদী বিন্যাস কোন ধরনের সম্ভাবনা বিন্যাস, দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনা যোগফল। স্ক্রিনশট নিয়ে নাও, আমি সময় দিলাম। এই যে 11টা কোয়েশ্চেন আছে, এই 11টার বাইরে আসবে না। এরপর পয়সু বিন্যাস থেকে এখানে 15টা কোয়েশ্চেন আছে। এই 15টা কোয়েশ্চেন খুব ভালো করে পড়ে ফেলবা। এই 15টা কোয়েশ্চেন যদি খুব ভালো করে পড়ে ফেলো, তাহলে আর পয়সু বিন্যাস থেকে তুমি আটকাবা না। তারপরে আসো পরিমিত বিন্যাস, 10টা কোয়েশ্চেন আছে। এই 10টা কোয়েশ্চেন খুব ভালো করে পড়ে ফেলবা, পরিমিত বিন্যাস কভার। ওকে, এরপরে আমরা ডিরেক্ট গাণিতিকে চলে যাই, এগুলো আর খুব বেশি না দেখাই। এটা সময় পাঠানো না পাল্টানো, এটা সময় পাল্টানো হবে। এই যে দেখো বুলগুলা চোখে পড়ে যায়, এই যে দেখছো বুলগুলা কিন্তু চোখে পড়ে যায়। কাজেই তোমরা যারা এফআরবিতে ভর্তি হবা, এফআরবিতে যারা রিটেন এক্সামটা দিবা,
রিটেন এক্সামটা দিবা তাদের কিন্তু এরকম ভুলগুলো হবে। এই ভুলগুলা কিন্তু আমি ধরাই দিব, এই ভুলগুলা কিন্তু আমি তোমাকে মেসেজ দিয়ে বলে দিব যে ভাইয়া তুমি এই জায়গায় ভুল করছো, এই ভুলটা আর করা যাবে না, অথবা এই সৃজনশীলটা ওইভাবে লিখতে হবে তাহলে মার্ক বেশি পাবা, অথবা এই লেখাটা এইভাবে গুছায় লিখতে হবে তাহলে মার্ক বেশি পাবা। এই জিনিসগুলো কিন্তু এফআরবিতে পাওয়া, যেটা বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম তোমাকে দিতে পারবে না, একমাত্র চলো শিখেই তোমাকে দিবে। তুমি পারলে যাচাই করে আসো যে কেউ কি রিটেনের এক্সাম নিয়ে নিজেরা খাতা দেয় কিনা, হয়তো নিতে পারে কোনো প্রতিষ্ঠান, কিন্তু নিলেও খাতা দেখায় কাদেরকে দিয়ে, বিভিন্ন ভলেন্টিয়ার টিমদেরকে দিয়ে বা তাদের মডারেটরদেরকে দিয়ে। কিন্তু এখানে তোমার ডিরেক্ট যে টিচারের কাছে তুমি পড়তেছো ওই টিচারই তোমার খাতা দেখবে। ওকে, নমুনায়ন 10টা কোয়েশ্চেন। নমুনায়ন কি, আনুমানিক ত্রুটি কি, আনুমানিক ত্রুটি কি, আদমশুমারি কি, সীমিত সমষ্টক কি, নমুনা কাকে বলে, এগুলা জাস্ট একবার পড়ে নিবা। জীব পরিসংখ্যান, জীব পরিসংখ্যানের উৎস সমূহ কি জাস্ট এখানে কয়টা আছে, 7টা প্রশ্ন আছে। দেখো জনসংখ্যার ঘনত্ব এত জন বর্গ মাইল দ্বারা কি বোঝায়, মানে বোঝায় প্রত্যেক বর্গ মাইলে এতজন করে মানুষ বসবাস করে। একটু এখানে তো আর কিছু লেখার নাই, তো এটা কি করবা, এই জনসংখ্যা ঘনত্বের সূত্রটা একটু লিখে দিবা যে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া, পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। ওকে, এখন আসো অনুধাবন। অনুধাবন থেকে দেখো এখানে যা দেওয়া আছে এই 10টা কোয়েশ্চেন, এইখান থেকে আমি একটু তোমাদেরকে যদি একটু কষ্ট কমায় দিই, একটু কষ্ট কমায় দিই তাহলে হচ্ছে দুটি ঘটনা ঘটা বা না ঘটার যোগফল 1 ব্যাখ্যা করো। ঘটা বা না ঘটা অর্থাৎ সফলতা এবং বিফলতার যোগফল কত হবে 1, অর্থাৎ সফলতার সম্ভাবনা যদি 0.4 হয় তাহলে বিফলতার সম্ভাবনা 0.6। এরপরে পড়বা, ভালো করে পড়বা এইটা, যদি পি অফ এ ইজ ইকুয়াল টু 0.066 হয় তবে এ কোন ধরনের ঘটনা। এরপরে পড়বা পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হলে পি অফ এ ইজ ইকুয়াল টু 1 এর অর্থ কি, পি অফ এ ইজ ইকুয়াল টু 0 এবং পি অফ এ ইজ ইকুয়াল টু 1 এই দুটার অর্থ কি। পি অফ এ ইজ ইকুয়াল টু 0 মানে এর সম্ভাবনা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে অসম্ভব ঘটনা। এর সম্ভাবনা হচ্ছে 1, তাহলে এটা ঘটবে 100%, অর্থাৎ এটা নিশ্চিত ঘটনা। এরপর হচ্ছে এটা, দুটি স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে কি, এটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। একটি ঘটনার সম্ভাবনা 0.5, 0.5 মানে কি, সম্ভাবনা 0.5 মানে এটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা, সমসম্ভাব্য ঘটনা। দেন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস জাস্ট 4টা আছে, এখান থেকে সবচেয়ে বেশি ভালো করে পড়বা এটা, দৈব চলক কি ঋণাত্মক হতে পারে, দৈব চলক কি ঋণাত্মক হতে পারে কিনা, এই যে দৈব চলকের বেদাঙ্কের মান সর্বদাই ধনাত্মক, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। এরপরে গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এই প্রশ্ন যে গাণিতিক প্রত্যাশা হচ্ছে এটা এক্স না, এটা এক্স বার, এটা কি হবে এক্স বার হবে, মানে গাণিতিক প্রত্যাশাটাই হচ্ছে গাণিতিক গড়ের সমান, এটা ব্যাখ্যা করতে বলছে। ই অফ এক্স এর মান ঋণাত্মক হতে পারে না, আর একটু শর্ট করে দিই, কয়েকটা প্রশ্ন একটু দাগায় দিই। দেখো ই অফ এক্স স্কোয়ার ঋণাত্মক হইতে পারে না, বি অফ, এই যে কোনো একটা ধ্রুবকের বেদাঙ্ক 0 হয়, ধ্রুবকের বেদাঙ্ক কি হয় 0 হয়, ই এর মান ঋণাত্মক নয়। কি শর্ট করবো, আমার কাছে মনে হচ্ছে এখানে 11টা যেটা আছে এই 11টা কোয়েশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, এই 11টা কোয়েশ্চেন শেখা খুব বেশি কঠিন না। সো আর ছোট করলাম না, ছোট করলে পরে আবার বলবো যে ভাই কমন পড়ছে না, আপনি সাজেশন দিয়েছেন কমন পড়ছে না। ঠিক আছে, 11টা আছে 11টাই পড়ে নিবা, 11টা আছে 11টাই পড়ে নিবা। এরপর দ্বিপদী বিন্যাস, দেখো দ্বিপদী বিন্যাস থেকে গড় ভেদাঙ্ক এটা সম্ভব কিনা এটা ভালো করে পড়ো। এইখানে 8টা কোয়েশ্চেন আছে, আর কিছু বলবো না, এই 8টাই গুরুত্বপূর্ণ, এখান থেকে আর কমাই দিব না, পরে বলবো যে ভাই কমন পড়েনি, ভাই কমন পড়েনি, আপনি সাজেশন দিয়েছেন কমন পড়েনি। আচ্ছা, পৈশু বিন্যাস 8টা কোয়েশ্চেন আছে, 8টাই গুরুত্বপূর্ণ, 8টাই পড়ে ফেলবা, ঠিক আছে 8টাই পড়ে ফেলবা। এরপরে আসো পরিমিত বিন্যাস, এই যে এই চ্যাপ্টার কিন্তু আগে শর্ট সিলেবাসে ছিল না, আগে শর্ট সিলেবাস কিন্তু 5ম অধ্যায় পর্যন্ত ছিল, পরে আরেকবার 9ম অধ্যায় ছিল, বুঝতে পারছো। তাহলে এই চ্যাপ্টারগুলায় যেগুলা শর্টে ছিল না, যেগুলো শর্টের বাইরে ছিল, শর্টের বাইরে ছিল, কি হলো বোর্ড অফ হয়ে গেছে কি, দুঃখিত, প্লিজ ওয়েট জাস্ট 2 মিনিট প্লিজ। ওকে, নুসরাত জাহান বলছে কোন সাবজেক্ট, এটা পরিসংখ্যান সাবজেক্ট ভাই, এইটা হচ্ছে পরিসংখ্যান সাবজেক্ট, এটা পরিসংখ্যান সাবজেক্ট।
এখন আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের কি কি গাণিতিক টপিকগুলো পড়বা সেইগুলো একটু ছোট করে দিব, প্লাস কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে দেবো আর কিছু বোর্ড বলে দেবো। আর যারা ভন্ড স্টুডেন্ট আছে, ভন্ড স্টুডেন্টদের জন্য আমি এখন শর্টকাট সাজেশনটা দিয়ে দিব। শর্টকাট সাজেশনটা ভন্ড স্টুডেন্টদের জন্য এখনই দিয়ে দিব, ঠিক আছে? যারা ভন্ড স্টুডেন্ট আছো তারা অ্যালার্ট হও এবং মেনশন দিয়ে দাও। তোমার যে বন্ধুরা ভন্ড আছে তোমার সাথে সাথে সারা বছর চিল করছো, এখন কামব্যাক দিতে যাও, তাদেরকে একটু মেনশন দাও। ওকে, জাস্ট 1 মিনিট, সরি। কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু কলেজের নাম বলো তো। সবাই একটু কলেজের নাম বলো তো, নিজেদের কলেজের নাম বলো তো, দেখি কে কোন এলাকা থেকে আছে। ওকে, আমরা সেকেন্ড পেপারে ছিলাম না, সেকেন্ড পেপারের ফাইলটা নিয়ে আসি তাহলেই হবে। দ্বিতীয় পত্র, দেখো আমরা সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছো আজকের ক্লাসে, একটু কলেজের নাম দেখাও। আর এমসিকিউ এর ক্লাসটা যারা করনি তারা প্লিজ এমসিকিউ এর ক্লাসটা করে ফেলবা, দেখবা এমসিকিউ তোমার একদম পানি পান্তা হয়ে গেছে। এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না, জাস্ট এমসিকিউ এর ক্লাসটা একটু ভালো করে ফেলবা। এমসিকিউ এর ক্লাসটা ভালো করে ফেলবা। তাহলে চলো আমরা গাণিতিকের সাজেশন দিয়ে দিই, গাণিতিক সাজেশনটা দিয়ে দিই দ্বিতীয় পত্রের সিকিউ। যে দেখো সিকিউ থেকে কি পড়বা, সিকিউ থেকে কি পড়বা। ওকে, দেখো প্রথমত সিকিউ থেকে পড়বা হচ্ছে, দাঁড়াও একটু ফুল স্ক্রিন করে নিই। হ্যাঁ, দেখো সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো, অর্থাৎ সম্ভাবনা সম্পর্কিত যে ঘটনাগুলো আছে সেগুলো একটু পড়বা। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্ভাবনার গাণিতিক এবং ঘটনা কি নির্ভরশীল অনির্ভরশীল ঘটনা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা পরস্পর বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, পরস্পর বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা, এই দুইটা টাইপ সৃজনশীল আসবেই। এই দুইটা টাইপ থেকে সৃজনশীল আসবেই, সবগুলো টাইপের সৃজনশীলই পড়ে ফেলবা, তবে এই দুইটা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো দৈব চলক থেকে পড়বা এইটা সম্ভাবনার ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এই টপিক থেকে প্রশ্ন আসাই লাগবে। বিন্যাস যুক্ত সম্ভাবনা যুক্ত ফাংশন, এটা 1 স্টার। আর এটা তো সমাকলনটা তোমার পড়াই লাগবে। যখন তুমি সম্ভাবনা এই ঘনত্ব ফাংশন বের করতে যাবা তখন তো তোমার এই সমাকলনটা পড়াই লাগবে, অর্থাৎ ইন্টিগ্রেশন তখন তোমার পড়াই লাগবে। এই ইন্টিগ্রেশন যারা পারো না তারাও কিন্তু যদি আমার এমসিকিউ এর ক্লাসটা দেখো, ওই এমসিকিউ এর ক্লাসটার মধ্যেও আমি ইন্টিগ্রেশনের বেসিক পড়াইছি। এই যে সমাকলন বা ইন্টিগ্রেশন, এটার বেসিক কিন্তু আমি এমসিকিউ ক্লাসের মধ্যেও পড়াইছি। এমসিকিউ ক্লাসটা কিন্তু ইউটিউবে আছে, ইউটিউবে আছে। এরপরে গাণিতিক প্রত্যাশা থেকে কি আসবে? গাণিতিক প্রত্যাশা থেকে এই যে প্রত্যাশার ভেদাঙ্ক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। সহভেদাঙ্ক নির্ণয় এবং পরিঘাত নির্ণয়, এই তিনটা টপিক 80% সম্ভাবনা এই তিনটা টপিক থেকে আসবে। 80% সম্ভাবনা এই তিনটা টপিক থেকে আসবে। আর বাকি টপিক যেমন ফাংশনের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক, এই টপিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? 5টা টপিকেই পড়বা, তবে এটা আরেকটু ছোট করে দিলাম। এরপরে দ্বিপদী বিন্যাস থেকে বার্নৌলি ট্রায়ালের বৈশিষ্ট্য, এগুলো একটু রিডিং করে নিবা। তবে এখান থেকে অঙ্কের ক্ষেত্রে পড়বা এই যে এটা দ্বিপদী বিন্যাসের সূত্র দিয়ে যে ম্যাথগুলা হয় ডিরেক্ট, এই যেটা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন, যেসব ক্ষেত্রে দ্বিপদী বিন্যাস প্রযোজ্য হয় তার কিছু উদাহরণ দিয়ে অঙ্কগুলো আসে। আচ্ছা, এইটা 5 নাম্বার যে টপিকটা দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্ক নির্ণয়, দ্বিপদী বিন্যাসের ধর্ম, বাস্তব উদাহরণের দ্বিপদী বিন্যাসের সমস্যা বলি, এই টপিকটা, এই 3টা টপিক ভালো করে পড়বা। আর প্রাপ্ত প্রত্যাশিত ঘটনার তুলনা, এইটা। এরপরে আসো
পৈশুচলক, পৈশুচলক হতে পৈশুবিন্যাসের সম্ভাবনা, পৈশুবিন্যাসের গড় বেদাঙ্ক, পৈশুবিন্যাসের ব্যবহারের কিছু ধর্ম। এই জাস্ট তিনটা টপিক ভালো করে পড়বা, তিনটা টপিক ভালো করে পড়বা। পরিমিত বিন্যাস, পরিমিত বিন্যাস থেকে আদর্শ পরিমিত বিন্যাস এবং এর গড় এবং বেদাঙ্ক, এবং পরিমিত বিন্যাসের লেখচিত্রটা একটু দেখবা, পরিমিত বিন্যাসের লেখচিত্রটা দেখবা। পরিমিত বিন্যাসের লেখচিত্র থেকে যে ম্যাথগুলো করা লাগে, মানে এই 1 নাম্বার আর 5 নাম্বার টপিক সেমই হয়ে গেছে। পরিমিত বিন্যাস এবং পরিমিত রেখার ধর্মবলী, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। সূচক সংখ্যা, সূচক সংখ্যা থেকে আদর্শ সূচক সংখ্যা শনাক্তকরণ, সূচক সংখ্যা নির্ণয় পদ্ধতি, ভার আরোপিত সূচক সংখ্যা, এই তিনটা জিনিস খুব ভালো করে পড়বা, তাহলে সূচক সংখ্যা থেকে তোমার কমন পড়বে। এরপরে আসো নমুনায়ন, নমুনায়ন সম্পর্কিত বিষয়গুলা, যেটা আমাদের প্রথম পার্ট, এটা একটু রিডিং দিবা। এটা কি করবা? এটা হচ্ছে ভাই রিডিং দিবা, এটা রিডিং পড়বা, এই প্রথম পার্টটা ভালো করে রিডিং পড়বা। এরপর হচ্ছে নমুনা জরিপ এবং সুমারি জরিপের মধ্যে পার্থক্য। আর এই টপিকটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে নমুনা জরিপ এবং অনুসন্ধান ও ত্রুটি ব্যাখ্যা করা এবং এগুলো হ্রাসের উপায় নির্ণয় করা। এরপরে আসো আমাদের সর্বশেষ অধ্যায়। এইখান থেকে নর্মালি সিকিউ আসতে দেখা যায় না, তেমন একটা সিকিউ আসতে দেখা যায় না, তবে সিকিউ আসলে এখান থেকে বর্ণনামূলক সিকিউ আসবে, যেহেতু ওরকম কোনো এখানে অঙ্ক টঙ্ক নাই, যার কারণে এখান থেকে কি আসবে? বর্ণনামূলক সিকিউ আসবে। অথবা একটা ম্যাথ আসতে পারে, জনসংখ্যা দ্বিগুণ হয় কত বছর পরে, বা জনসংখ্যা দ্বিগুণ হইলে তখন সেটার জনসংখ্যা বৃদ্ধির হার কত, এই অঙ্কটা আসতে পারে। আচ্ছা, এখান থেকে যে অনুপাত এবং হার সমূহ খুব ভালো করে পড়বা। এই টপিকটা যদি তুমি গুরুত্ব দিয়ে পড়ো, এই টপিকটা গুরুত্ব দিয়ে পড়লেই এই অধ্যায় থেকে কমন পড়ে যাবে। বুঝতে পারছো? এইবার আসো আমি একটু ভণ্ডদের উদ্দেশ্যে একটা সাজেশন দিই, ভণ্ডদের উদ্দেশ্যে একটা সাজেশন দিই। দেখো, এটাকে বলবো আমরা সাজেশন ফর ভণ্ডস, সাজেশন ফর ভণ্ডস। দেখো, সাজেশন ফর ভণ্ডস, সাজেশন ফর ভণ্ডস হচ্ছে প্রত্যেকটা অধ্যায় তুমি ধরবা, ধরার পরে ওই অধ্যায়ের যদি সেটা শর্টের মধ্যে হয়, যদি সেটা শর্ট সিলেবাসের অধ্যায় হয়, অর্থাৎ শর্ট সিলেবাস বলতে কি 2021, 2022, 2023, 2024 যে সিলেবাসে পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টার যদি হয়, তাহলে সেইখান থেকে কি করবা? 2024, 2023, 2022, 2021 এই 4টা বছর পড়ে ফেলবা। যদি এই 4টাও পড়তে না পারো, তাহলে এখান থেকে 3টা পড়বা। 4টাও পড়তে না পারলে যে কোনো 3টা পড়বা, তবে তো 3টা পড়াই লাগবে। এইটা হচ্ছে ভণ্ডদের জন্য, যে কিচ্ছু পারি না ভাই, কিচ্ছু পড়ছি না সারা বছর, সূত্রগুলা যদি আমি একটু পারি তাহলে আমি অঙ্ক করতে পারবো। মানে প্রথমে কি করবা? প্রথমে কাজ হবে সূত্রগুলা মুখস্থ করা, সূত্রগুলা মুখস্থ করা, মানে এটা হচ্ছে সূত্র মুখস্থ করে অঙ্ক করা আর কি, কোনো বেসিক ক্লিয়ার ছাড়াই যা সূত্র মুখস্থ করলাম আর অঙ্ক করলাম। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই টেকনিক, সূত্র মুখস্থ করলাম, এরপরে 3 বছরের প্রশ্ন একদম ক সহ, ক মার্কের প্রশ্ন সহ, ক গ ক সব পড়ে ফেলবা। দেখবা এই 3 বছরের প্রশ্ন যদি তুমি পড়তে পারো, তোমার 100% না আসুক, তোমার এখান থেকে 70+ কমন আসবে, 70+ কমন চলে আসবে ইনশাল্লাহ। এখানে ইনশাল্লাহ বলতে হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাসের যাবতীয় যে সাজেশনটা ছিল। সাজেশনটা অবশ্যই তোমরা ক্লাস শেষে দেখো, ক্যাপশনে একটা পেজ আছে, ক্লাসটা এই যে এরকম পেজে আসার পরে দেখবা, এইরকম পেজে আসবা, পেজে আসার পরে এই যে দেখো আমার ক্লাসটা চলতেছে না, এই লেখাটার উপর একটা ক্লিক করবা, এই যে দেখো ক্যাপশন, এখানে আছে এফআরবি কোর্সের বিস্তারিত, এরপরে আছে ইউটিউব চ্যানেল, এরপরে আছে পিডিএফ পেতে চাইলে, এই যে পিডিএফ পেতে চাইলে একটা পেজ আছে, এই যে এই পেজটা দেখো, পেজটা একটু দেখায় দিই, এই যে পেজ 100% কমন সাজেশন, এই পেজে গেলেই তুমি এই সাজেশনটা পেয়ে যাবা। আচ্ছা, এরপরেও যে কোনো প্রয়োজনে তুমি কল করতে পারবা, নিচে একটা নাম্বার আছে ওই নাম্বারে। আর যারা এফআরবিতে ভর্তি হবা, যারা
এফআরবিতে ভর্তি হবা লাস্ট পর্যন্ত বলতেছি যে স্ট্যাটিস্টিক্স কোর্সে ভর্তি হইতে পারবা মাত্র 1100 টাকায়। মাত্র কত টাকায়? মাত্র 1100 টাকায়। এই আর মধ্যেই দেখবা যে এখানে দেওয়া আছে যে এফআরবি কোর্সের বিস্তারিত প্রথম যে লিঙ্কটা, ওটাতে গেলে দেখবা যে এই যে এখানে সব বিস্তারিত লেখাটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।